কিন্তু আছে, বিশেষ করে শিশুরা হিট যেই ফিল আমরা জানি যে গরমে আসলে বাচ্চাদের সবচেয়ে বেশি সেটা হচ্ছে ক্ষতি হয়, সেই ছবিটি আছে। এবং একই সাথে যদি উপজেলা নির্বাচনে খবর, এল চিফস ডাইরেক্টিভ ফর এমপিস লার্জারি আনহেডেড, এই খবরও আসলে উপজেলা নির্বাচন যত বেশি সামনে ঘনিয়ে এসেছে আমরা দেখেছি যে সরকার বা ক্ষমতাসীন দল থেকে বারবারই বলা হয়েছে যে কেউই যেন আর বিশেষ করে দলের মনোনয়নের বাইরে যেন না থাকে এবং যারা দাঁড়িয়েছেন তারা যেন সরে যান। তবে একই সাথে আসলে নানা খবর আমরা দেখি গণমাধ্যমগুলোতে থাকে, কিন্তু গণমাধ্যমের প্রধান খবর আসলে আজকের দিনে বা আগামী কয়েকদিন ধরে চলছে এবং হয়তো সামনের দিনও আমাদেরকে এটা নিয়ে আলোচনা করতে হতে পারে, সেটি হচ্ছে এই প্রচণ্ড তাপপ্রবাহ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যুক্ত আছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, এবং একই সাথে আমাদের সহকর্মী যুক্ত আছেন মামুন চুয়াডাঙ্গা থেকে। কারণ চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি আবহাওয়ার খবর আসলে আছে, তাপমাত্রার পরিমাণটি সবচেয়ে বেশি। আমরা আজকের দিনের খবরটি আসলে তার কাছ থেকে একটু জানবো, জেনে তারপর আমরা আসলে আলোচনাটা শুরু করতে চাই। মামুন, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ সকালে। সকালটা অবশ্যই শুভ হতো যদি তাপমাত্রাটি আমাদের সবার কাছে সহনীয় থাকতো। আমরা জানি যে চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি তাপমাত্রা ৪২.২ গতকালই ছিল। আজকে তাপমাত্রার খবরটি জানাবেন এবং একই সাথে চিকিৎসকদের পরামর্শ কি, এই প্রচণ্ড তাপপ্রবাহে মানুষ কিভাবে নিজেদেরকে রক্ষা করবে? তানিয়া, চুয়াডাঙ্গা থেকে আপনাকেও শুভ সকাল। এবং সাধারণ মানুষ যারা আজকে আশা নিয়ে বাইরে বের হয়েছে তাদেরকেও শুভ সকাল জানাচ্ছি। চুয়াডাঙ্গাবাসী যে খুব কষ্টে আছে, সেই কষ্টের মাঝে শুভ সকালটা তাদের খুবই জরুরি। তার কারণ আমরা আজকে 15 দিন ধরে পড়ছি, কিন্তু চুয়াডাঙ্গাবাসী, চুয়াডাঙ্গার তৃণমূল পর্যায়ের মানুষরা সবচেয়ে বেশি কষ্টে আছে, যারা সাধারণত যাদের আয় রোজগারই আসে হচ্ছে কলে কারখানায় এবং বিভিন্ন কর্মে যে, এবং তারা সকাল থেকে বের হতে চাই, আবার কেউ কেউ ঘরে বন্দি হয়ে যাচ্ছে আতঙ্কের কারণে। কারণ যে পরিমাণে সারাদিন তাপদাহ থাকে এবং তারপরেও সবচেয়ে বড় সমস্যা যে সন্ধ্যার পরে ভ্যাপসা গরম, যা মানুষের অতিরিক্ত ঘাম হচ্ছে, জলীয় বাষ্প আর্দ্রতা অর্থাৎ বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার কারণে এই সময়টায় সন্ধ্যার পরে সারা রাতই মানুষ ঘামতে থাকে। যদিও সামান্য বাতাস থাকে কিন্তু তাতেও মানুষের স্বস্তি আসে না। এ কারণে মানুষ অনেকেই ঘুমাতে পারে। যেমন আমাকে লাইভ দেওয়ার কথা বলা হচ্ছিল, তখন আমি বলছিলাম যে আজকে আমি সারা রাত ঠিকমতো ঘুমাতে পারি নাই। এই হচ্ছে প্রতিটা মানুষের একই অবস্থা এই দাবদাহের ভিতরে। এতে করে এই একদিকে তাপদাহ, অন্যদিকে ঘাম, সব মিলিয়ে মানুষ যখন বাতাসে যাচ্ছে, তারপর ঠান্ডা পানি খাচ্ছে, বাঁচার জন্য ঠান্ডা জলে গোসল করছে, গরম থেকে এসে সর্দি গরমে সবাই আক্রান্ত, এবং সেই সাথে নিউমোনিয়া, ডায়রিয়া তো আছেই। অনেকেই যাদের উচ্চ রক্তচাপ তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। জানেন যে 2 জন উচ্চ রক্তচাপের কারণেই মারা গেছে গত পরশুদিন। এবং এখন হাসপাতালের যে অবস্থা সেখানেও ঠিক একই অবস্থা। অনেকে চিকিৎসা নিয়ে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ডায়রিয়া, নিউমোনিয়া, শিশু থেকে সব বয়সের মানুষ কিন্তু হাসপাতালে ভিড় করেছে। হাসপাতালের ঔষধের সংকট কিছুটা আছে, তারপরেও সামলিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। বলছে যে আমাদের যতটা চেষ্টা সাধ্য করছি আমরা চালিয়ে যাচ্ছি। এদিকে সরকারিভাবে বা নিরাপদে রাখার জন্য গরম থেকে সেটা করা হচ্ছে। আবহাওয়াবিদ যিনি, এই আবহাওয়াবিদদের যে বক্তব্য, তারা বলছে যে এই সময়টায় সূর্য লম্বলম্বিভাবে তাপ বিকিরণ করে বাংলাদেশের উপরে, এবং তার থেকে বেশি তাপ বিকিরণ হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভিতরে, এবং সেটা চুয়াডাঙ্গা জেলা বেশি প্রভাবটা পড়ে চুয়াডাঙ্গা জেলায়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলটা
এবং ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চল, বিহার অঞ্চল, এই অঞ্চলগুলোতে আপনার সমভূমির পরিমাণ বেশি। এই জন্যে তাপ বিকিরণের যে পদ্ধতি রয়েছে, আবহাওয়ার যে পরিবর্তনের, সেটা হচ্ছে তিনটা বিষয়: পরিচলন, পরিবহন এবং বিকিরণ। এটা হচ্ছে আবহাওয়াবিদদের কথা এবং এটা সায়েন্টিফিক একটা কথা। এই কারণেই তাপটা দ্রুত গতিতে, যেমন পশ্চিমবঙ্গ এলাকায় প্রচুর পরিমাণে সমভূমি আছে, সেই অঞ্চল থেকে আসছে এই তাপ। এছাড়া আর একটা জিনিস, আমাদের বঙ্গোপসাগর যেটা, সেখান থেকে জলীয় বাষ্পের পরিমাণের যে মূল ঘাট, মূল এলাকা, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা, খুলনা। এবং খুলনা অঞ্চলের মূল সূত্রই হচ্ছে আবহাওয়ার যে দলীয় বাষ্পের পরিমাণটা বৃদ্ধি হয় এবং তখন এটা আসে, এখানে বেশি এবং তাপ অনুভূত হয়। অসংখ্য ধন্যবাদ এম এ মামুন যুক্ত হয়েছেন। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো, আবহাওয়ার খবর জানবো চুয়াডাঙ্গার। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আপনাকে স্বাগত জানাই, শুভ সকাল, এবং এত সকালে আলোচনায় যুক্ত হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী আসলে শেষ দিকে যে কথাগুলো বলছিলেন যে চুয়াডাঙ্গায় আসলে কেন তাপমাত্রার পরিমাণটা বেশি, যেই ব্যাখ্যাটি আসলে দিচ্ছেন, এটি হয়তো আপনি আরও বেশি আমাদেরকে বোঝাতে পারবেন। এই প্রশ্নের পাশাপাশি যে কেন আসলে এই অঞ্চলগুলোতে, বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, আমরা কেন আসলে দেখি এই জায়গায় তাপমাত্রাগুলোর পরিমাণ বেশি, এবং একই সাথে সামনের দিনগুলোতে আপনারা বলছেন যে বিশেষ করে বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা বাড়বে। এই যে পরিবর্তনটি, এই পরিবর্তনটির আসলে মূল কারণ কি, বেশি যদি আপনার কাছ থেকে একটু আমরা জানি যে কেন তাপমাত্রা হঠাৎ করে বাংলাদেশের মতো একটি দেশে এত বেশি প্রভাব ফেলছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তাপমাত্রার যে ঊর্ধ্বগতি, গত 11ই এপ্রিল থেকে আজকে পর্যন্ত তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, এবং আপনারা জানেন যে এই মৌসুমে চুয়াডাঙ্গায় 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠেছে, এবং এখন সারা বাংলাদেশেই তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 42.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আসলে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের এপ্রিল এবং মে মাস উষ্ণতম মাস, কারণ এই তাপমাত্রা কিন্তু আমাদের হিস্টোরিক যে তাপমাত্রার রেকর্ড তাকে অতিক্রম করেনি। এবং 1960 সালের 30শে এপ্রিল এই ঢাকাতেই তীব্র তাপপ্রবাহ ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস, এবং 18ই মে 1972 সালে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। তাছাড়া প্রতি বছরই মৃদু থেকে মাঝারি ধরনের অথবা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ আমরা কিন্তু প্রতিবারই পেয়েছি। সুতরাং এই যে জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো, তার কিন্তু একদম বড় যে ব্যত্যয় ঘটছে বিষয়টা এমন নয়। রিপোর্টিং বেশি বৃদ্ধি পেয়েছে, এটা সত্য, এবং এই এপ্রিল এবং মে মাস জুড়ে যে তাপপ্রবাহ থাকে, এটা কিন্তু আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্য। সুতরাং আপনাদেরকে আমরা যদি বলি যে রিসেন্টলি আর কি 1989 সালের পর থেকে তাপপ্রবাহের ডিউরেশন ব্যক্তিকাল একটু বৃদ্ধি পেয়েছে। 1948 সাল থেকে 1989 সাল পর্যন্ত যদি বিবেচনা নিয়ে আমরা কথা বলি, তখন গড়ে তাপপ্রবাহের ডিউরেশন ছিল 7 থেকে 8 দিন, এবং 1989 সালে বিশেষ করে এপ্রিল এবং মে মাসে এই তাপপ্রবাহের ডিউরেশন কিন্তু 12 থেকে 14 দিন ছিল। এবং আপনারা জানেন যে 14 সাল এক্সট্রাঅর্ডিনারি হিটওয়েভ ছিল, 16 সাল উষ্ণতম বছর ছিল, এবং 1850 থেকে 2023 সালের মধ্যে 173 বছরের মধ্যে 2023 সাল উষ্ণতম বছর ছিল। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং এবং লোকাল ফেনোমেনার সংমিশ্রণে কিন্তু এই তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে, এবং ক্রমান্বয়ে তাপপ্রবাহের, বিশেষ করে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের ডিউরেশন অনেক বেশি থাকে। অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহের ডিউরেশন 2 দিন বা 3 দিনের বেশি থাকে না। আমাদের হিস্টোরিক যে অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহ বাংলাদেশে, তা আমরা দেখেছি 5 দিনের বেশি স্থায়িত্ব লাভ করে না সাধারণত। কিন্তু এবার তো অনেক বেশি সময় যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে চুয়াডাঙ্গা এবং যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা এই অঞ্চলের তাপমাত্রা আসলে একটু বেশি থাকে, কারণ আমাদের লোকালি আমাদের এই সময় বাংলাদেশ উত্তপ্ত হয়। সূর্যের কিরণকাল, অর্থাৎ সূর্যের আলোর প্রাপ্যতা যদি মেঘমুক্ত আকাশ থাকে, তাহলে 8 থেকে 10 ঘন্টার মধ্যে ওঠানামা করে। পাশাপাশি আপনারা জানেন যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আমাদের দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা এই মার্চ, এপ্রিল এবং মে মাসে সাধারণত বাংলাদেশের চেয়ে একটু বেশি থাকে। এবং এই সব অঞ্চল থেকে যে বায়ু প্রবাহিত হয় বাংলাদেশের দিকে, আমরা তাকে বলি পশ্চিমা বাতাস বা উত্তর পশ্চিম দিকের বাতাস। সুতরাং উত্তপ্ত বাতাস এই টেম্পারেচারকে বহন করে বাংলাদেশে নিয়ে আসে, একে আমরা লু হাওয়া বলি। সুতরাং
লুহাওয়ার গেটওয়ে হলো যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, নওগাঁ সব অঞ্চল। সুতরাং আমাদের ভৌগোলিক অবস্থান এবং পশ্চিম দিক থেকে এই গেটওয়ে পাওয়ার কারণে এবং অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এবং আগেই বলছিলাম যে আমাদের এই আপনি দেশে অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধির কথা বলছিলেন, সেইটি কি কি কারণে হচ্ছে? যদি একটু আমরা একটি গণমাধ্যমে দেখি, সেখানে তারা 5 ধরনের ক্ষতিকর গ্যাস এখন ঢাকার বাতাসে থাকছে বলে এই তাপমাত্রা বাড়ার কথা বলছে। একটু যদি আপনাকে সেটি জানাই, তারা বলছে যে ময়লার ভাগাড়, ইট ভাটা, যানবাহন এবং শিল্প কারখানার যে ধোঁয়া, সেটি আসলে এই গ্যাসটি তৈরি করছে। আপনারাও সেটা মনে করেন কিনা, এবং এটা থেকে আসলে কোনো পরিত্রাণ পাওয়ার আসলে কোনো ধরনের উপায় আছে কিনা? যদিও আমরা জানি এটি অন্য ধরনের একটি পরিকল্পনা, কারণ ময়লার ভাগাড় সরিয়ে নেওয়া, ইট ভাটা বন্ধ করা, এগুলো নানা ধরনের ব্যবস্থা আমরা এর আগে দেখেছি, কিন্তু কখনোই সেটা কার্যকর হয়নি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। দেখুন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যেসব গ্রিন হাউস গ্যাসেস, বিশেষ করে মিথেন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি কিন্তু খুবই দায়ী, কারণ এই নিঃসরণ ক্রমাগতভাবে মরুল দেশসমূহ বেশি করে উৎপাদন করে যাচ্ছে। তাছাড়া আমাদের দেশের, আপনারা জানেন যে আমাদের দেশের ঢাকা কিন্তু দূষিত নগরী। এখানে শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্সের আধিক্য রয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে দিল্লি উপর পলিউটেড নগরী। এখন যে বাতাস প্রবাহিত সেটা কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে। সুতরাং এই ক্লাইমেট পলিউটেন্টস এবং শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্টসের বৈশিষ্ট্য হলো যারা তাপকে একটু আটকে রাখে। এবং আপনি যে বলছিলেন যে ইটের ভাটার অবস্থান, এবং রাতে কিন্তু ডিজেল চালিত ট্রাক চলাচল করে ঢাকায় এবং বাংলাদেশে। সুতরাং তাছাড়া বিভিন্ন রকম জনসংখ্যার বৃদ্ধি, মোস্টলি ডেন্স পপুলেটেড ঢাকা, সেই কারণে এই সব ক্লাইমেট পলিউটেন্টস এর বৈশিষ্ট্যই হলো অথবা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস এবং বাতাসে যেসব দূষিত কণা ভেসে বেড়ায়। এবং পরিবেশ অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার এই দূষিত কণার পরিমাণ কিন্তু এখন আনহেলথি কন্ডিশনের মধ্যে রয়েছে। পাশাপাশি সূর্যের কিরণকাল বেশি এবং এই দূষিত কণা তাপকে একটু আটকে রাখার সুযোগ তৈরি হয়। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং এর ছোঁয়া লেগেছে। আপনারা জানেন এই এপ্রিল মাসে এলনিনো এপ্রিল পর্যন্ত 2024-এর সক্রিয় অবস্থায় থাকবে। সুতরাং এলনিনো সক্রিয় অবস্থায় থাকলে বৃষ্টিপাতের পরিমাণ এবং মেঘমালা তৈরির ঘনঘটা কমে যায়। ফলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে গিয়ে ক্রমশ আমাদের বাংলাদেশ, এবং বাংলাদেশই না শুধু, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এই ব্যাপক এরিয়ায় একটা কনফাইন্ড টেম্পারেচার জোন তৈরি হয়েছে। আমরা একে বলি। তাহলে কি সামনেও কি আমরা এই ধরনের তাপ প্রবাহ দেখতে পাবো? মানে কোনোভাবে কিছু কমবে না বিষয়টা? অনেকটা এরকম, এটা কি শুধু মে মাস পর্যন্ত থাকবে নাকি এর পরেও আসলে সময়টা বাড়বে? না, আপনাকে ধন্যবাদ। রিসেন্টলি আমরা আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু 2024 সালের 23শে মার্চ একটি ক্লাইমেট রিপোর্টও প্রকাশ করেছে, এবং নরওয়েজিয়ান মেট্রোলজিক্যাল ইনস্টিটিউটের সাথে আমরা একটা গবেষণা করেছি যে বিদ্যমান তাপপ্রবাহের পরিস্থিতি কি হবে বাংলাদেশে। আমরা দেখেছি যে শুধু আগে তাপপ্রবাহ কিন্তু কনফাইন্ড থাকতো মার্চ, এপ্রিল এবং মে মাসে, এবং আমরা ক্রমশ দেখেছি যে এই তাপপ্রবাহ বা চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের বিস্তার মনসুন পিরিয়ড জুড়ে হয়। এবং 2003 সাল তার স্পষ্ট উদাহরণ, কারণ 2003 সালে জুন, জুলাই, আগস্টে, ইভেন কি সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা আপনার 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। সুতরাং তাপমাত্রার এই যে শিপমেন্ট এবং ডিউরেশনের যে ব্যক্তিকাল বেড়ে যাওয়া, সেটা কিছুটা আমাদেরকে আশঙ্কার মধ্যে ফেলে তার দিয়েছে। মানে হচ্ছে এই বছরও আমাদেরকে এই গরমের সময়টা দীর্ঘায়িত হচ্ছে, আপনার কথা যতটুকু আমরা বুঝতে পারছি, যে শুধুই মে মাস না, হয়তো জুন, জুলাই এই সময়গুলোতেও আমরা আসলে দেখতে পাবো যে আমাদের কিছুটা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা আছে, যেখানে বর্ষা শুরু হয়ে যাওয়ার কথা। প্রথমেই আপনি বলেছিলেন যে আবহাওয়া আসলে পরিবর্তন হচ্ছে, পুরো পৃথিবী আসলে পরিবর্তিত হচ্ছে, তার যে প্রভাব এরই মধ্যে আসলে বাংলাদেশের মতো দেশগুলো কিন্তু প্রভাব পড়তে শুরু করে গেছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। নিশ্চয়ই আগামীতে আবারও আপনার কাছ থেকে আবহাওয়ার নানা খবর বা নানা বিষয় আমরা জানতে পারবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন আপনি আমাদেরকে। দর্শক, অতিথির সাথে কথা হচ্ছিল, যেমনটা আসলে বললেন তিনি, যে খুব একটা আসলে সুখবর নেই সামনের দিনগুলোতে, আমাদের আসলে প্রচণ্ড গরমের মধ্যেই হয়তো দিন পার করতে হবে। তবে কী কী পরিকল্পনা এর মধ্যে নিতে হবে যাতে এই তাপমাত্রা থেকে নিজেদেরকে রক্ষা করা যায়, বিশেষজ্ঞরা তো এর মধ্যে পরামর্শ দিয়েই যাচ্ছেন।